সো হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করছি সকলে খুব ভালো রয়েছো। দেখো, ভালো তো থাকতে হবে, কারণ সামনে তোমাদের মাধ্যমিক। তো এই বছর যদি শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যায় তাহলে কিন্তু একটু প্রবলেম আছে। পড়াশোনার সঙ্গে সঙ্গে নিজের শরীর স্বাস্থ্যটাও ঠিক রাখতে হবে। দেখো, অলরেডি তোমাদের বায়োলজি ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, যেখানে সাখাওয়াত স্যার তোমাদের খুব সুন্দর করে পড়িয়েছে। তো তোমরা যদি সেটা না দেখে থাকো তাহলে এই ক্লাসটা পরে বায়োলজি ক্লাসটা শুরু করে দাও। আর একটা কথা, যে এই বছর যেটা মাধ্যমিক ব্যাচ রয়েছে সেটা আমার মনের খুব কাছের। আমি নিজের দিক থেকে পুরো 100% দেব। তোমরা যদি তোমাদের দিক থেকে 90% দাও না, তাহলে দেখবো তোমাদের ফিসে কে আটকায়। আচ্ছা, তো আর বেশি বকবক না করে চলো পড়াশোনা শুরু করা যাক। সো হ্যালো স্টুডেন্টস, আমার নাম আরহাব রেজা। আমি তোমাদের ফিজিক্সের টিচার। অনেক অনেক স্বাগত জানাই তোমাদের আমাদের এই ইউটিউব চ্যানেলে পিবি আলফা সায়েন্সে। তো আজকে ক্লাস 10th জন্য প্রথম চ্যাপ্টার নিয়ে চলে এসেছি, পরিবেশের জন্য ভাবনা। দেখো, এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা 2016-র আগে ভূগোলের অন্তর্গত ছিল। 2016-র পরে এটাকে ফিজিক্সে দিয়ে দিয়েছে। তো যখন ফিজিক্সে দিয়ে দিয়েছে তো আমাদের পড়তে তো হবে। তো পরিবেশের জন্য এই যে ভাবনা চ্যাপ্টারটি রয়েছে, তো পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারটাতে পরিবেশের জন্য ভাবতে বলা হয়েছে। কেন ভাবতে বলা হয়েছে? কারণ পরিবেশ কিন্তু অনেক বিপন্ন। ঠিক আছে, তো আমাদেরকে এর বিষয়ে ভাবতে হবে। এবারে ব্যাপারটা হচ্ছে যে পরিবেশের জন্য ভাবতে যে বলা হয়েছে, তো পরিবেশ কি জিনিস সেটাই যদি আমরা না জানতে পারি তাহলে তার ব্যাপারে ভাববো কি? তো আমরা প্রথমে জানবো যে পরিবেশ কি। ঠিক আছে, তো দেখো, পরিবেশের যেটা সংজ্ঞা সেটা তোমরা ছোট থেকেই জেনে আসছো, যে আমাদের চারিপাশে যত যা আছে, তো বাতি বাংলায় আমরা জানবো। ঠিক আছে, সহজভাবে জানবো। আমাদের চারিপাশে যত যা আছে সবই হচ্ছে পরিবেশ। ঠিক আছে, এবার আমাদের চারিপাশে কি আছে? আমাদের চারিপাশে গাছপালা আছে, প্রাণী আছে, জল আছে, তাই না? বায়ুমণ্ডল আছে। তো এই যে গাছপালা, প্রাণী, জল, বায়ু, এই সমস্ত জিনিস পরিবেশের অন্তর্গত। তো আমাদের যে এই চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারে আমরা বেসিক্যালি বায়ুমণ্ডলের ব্যাপারে জানবো। ঠিক আছে, বায়ুমণ্ডল কি, বায়ুমণ্ডলে কি কি থাকে, বায়ুমণ্ডলের ভাগ, এই সমস্ত জিনিস আমরা জানবো। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখি যে বায়ুমণ্ডলের ডেফিনেশনটা কি, বায়ুমণ্ডলের সংজ্ঞাটা কি। তো দেখো, যেমন পরিবেশ কি সেটা আমরা সহজভাবে জেনে নিলাম, বায়ুমণ্ডল কি সেটাও আমরা সহজভাবে জেনে নেব। তো দেখো, বায়ুমণ্ডল কি? আমাদের চারিপাশে বায়ুর যে আচ্ছাদন বা বায়ুর যে আবরণ রয়েছে সেটা হচ্ছে বায়ুমণ্ডল। বুঝতে পারলে? আমাদের চারিপাশে বায়ুর একটা স্তর, মানে বায়ুর একটা আবরণ, বায়ুর একটা চাদর আমাদেরকে ঘিরে রয়েছে, সেটা হচ্ছে বায়ুমণ্ডল। তো বায়ুমণ্ডলের সংজ্ঞাটা লিখে নেব, যে আমাদের চারপাশে বায়ুর যে আচ্ছাদন বা বায়ুর যে আবরণ রয়েছে, আবরণ ঘিরে রয়েছে, তাকে কি বলে? বায়ুমণ্ডল বলে। আচ্ছা, তো বায়ুমণ্ডলের সংজ্ঞাটা খুব সহজ, আশা করছি এটা বুঝাতে হবে না। বায়ুমণ্ডলের সংজ্ঞাটা আমরা জানলাম, এবার আমরা জানবো যে বায়ুমণ্ডলের উপাদান কি কি, মানে বায়ুমণ্ডলে কি কি থাকে। ঠিক আছে, তো পয়েন্ট দেব।
আচ্ছা, তো বায়ুমণ্ডলে কি কি থাকে দেখো। বায়ুমণ্ডলে থাকে 1 নম্বর গ্যাসীয় উপাদান, গ্যাস থাকবে অবভিয়াসলি। আচ্ছা, গ্যাসীয় উপাদান, তো কি কি গ্যাস থাকে এটা মাথায় রাখবো। অলমোস্ট 78%, মানে প্রায় 78% নাইট্রোজেন থাকে, ঠিক আছে। 21% অক্সিজেন থাকে, আর বাকি যে 1% বাঁচলো সেখানে অন্যান্য গ্যাস থাকে। অন্যান্য গ্যাস বলতে আহ হয়ে গেল হাইড্রোজেন, হয়ে গেল হিলিয়াম, হয়ে গেল আর্গন, হয়ে গেল কার্বন ডাইঅক্সাইড, ইত্যাদি ইত্যাদি, এই বাকি 1% মধ্যে থাকে, ঠিক আছে। তাহলে গ্যাসীয় উপাদান থাকে, এটা মাথায় রাখবো। অনেক টাইমে প্রশ্ন চলে আসতে পারে যে নাইট্রোজেন কত পার্সেন্ট থাকে, অক্সিজেন কত পার্সেন্ট থাকে। দ্বিতীয় নম্বরে কি থাকে, অবভিয়াসলি জলীয় বাষ্প। আরেকটা কি থাকে, বায়ুমণ্ডলে কি থাকে, ধুলোবালি থাকে, ধূলিকণা। তাহলে বায়ুমণ্ডল কাকে বলে এটা জানলাম, বায়ুমণ্ডলে কি কি থাকে এটাও জানলাম। এবারে বায়ুমণ্ডলের দুটো জিনিসের ভিত্তিতে বায়ুমণ্ডলকে ভাগ করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস বলি, আমরা যখন কোনো জিনিসকে ভাগ করি তখন কিছু না কিছুর ভিত্তিতে ভাগ করি, ঠিক আছে। যেমন ধরে নাও, একটা ক্লাসে 40টা স্টুডেন্টস আছে, ঠিক আছে। তো আমি বললাম যে যারা লম্বা আছো, 20টা লম্বা যারা আছো, তারা 20 জন বাম সাইডে চলে যাও। যারা 20 জন, বাকি 20 জন একটু বেটে আছো, তারা ডান সাইডে চলে যাও। তো আমি ওদেরকে ভাগ করে দিলাম। এই যে আমি ভাগটা করলাম, তো আমি কিসের ভিত্তিতে ভাগ করলাম, হাইটের ভিত্তিতে। যে যারা লম্বা আছো তারা এদিকে চলে যাও, যারা বেটে আছে তারা এদিকে চলে যাও। হাইটের ভিত্তিতে তাদেরকে আমি ভাগ করলাম, তাই না। আর একটা যদি উদাহরণ দিই, তো ধরে নাও স্টুডেন্টস আছে, ধরে নাও 50টা স্টুডেন্টস আছে। এবার যারা পড়াশোনায় ভালো তাদেরকে আমি বাম সাইডে করে দিলাম, যারা একটু দুর্বল তাদেরকে আমি ডান সাইডে করে দিলাম। এবারে যে আমি ভাগ করলাম সেটা কিসের ভিত্তিতে ভাগ করলাম, না সেটা আমি পড়াশোনায় কেমন সেটার ভিত্তিতে ভাগ করলাম। তো এই যে আমাদের বায়ুমণ্ডল আছে, এই বায়ুমণ্ডলকে দুটো জিনিসের ভিত্তিতে ভাগ করা হয়, ঠিক আছে। একটা হয় রাসায়নিক গঠন অনুসারে, আরেকটা হয় উষ্ণতার তারতম্য অনুসারে, ঠিক আছে। তো আমাদেরকে প্রথমে জানতে হবে যে রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি, ঠিক আছে। তো এটা প্রথমে মুছে নিই। আচ্ছা, যদি স্ক্রিনশট নেওয়ার ইচ্ছা থাকে, নোটস করার ইচ্ছা থাকে, তাহলে করতে পারো। তাহলে দেখো, রাসায়নিক গঠন অনুসারে আমরা বায়ুমণ্ডলকে দুভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। আমরা কি করছি, রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে ভাগ করছি, মানে রাসায়নিক গঠনের ভিত্তিতে আমরা বায়ুমণ্ডলকে ভাগ করছি। আচ্ছা, তার আগে একটা জিনিস জানিয়ে দিই, যেটা আমি বললাম তোমাদের, সেটা আই থিঙ্ক লিখে দেওয়াটা বেটার হবে। যে আমরা বায়ুমণ্ডলকে যে বললাম দুটো জিনিসের ভিত্তিতে, মানে দুটো জিনিসের ভিত্তিতে ভাগ করি, দুটো জিনিসকে মাথায় রেখে ভাগ করি, কি কি সেটা আমি লিখে দিই তাহলে বেটার হবে। এক হচ্ছে রাসায়নিক গঠন অনুসারে, আরেক হচ্ছে উষ্ণতার তারতম্য অনুসারে। এর মানে কি, যে আমরা একবার বায়ুমণ্ডলকে ভাগ করছি রাসায়নিক গঠন অনুসারে, ঠিক আছে, আরেকবার ভাগ করছি উষ্ণতার তারতম্য অনুসারে। তো আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে কয় ভাগে ভাগ করতে পারি সেটা আমরা জানবো, ঠিক আছে। তাহলে দ্বিতীয়টা আমাদের দরকার নেই, এটা মুছে দিই, এটা আমরা পরে জানবো, মানে সামনে জানবো। আচ্ছা, তো দেখো, রাসায়নিক গঠন অনুসারে আমরা বায়ুমণ্ডলকে দুভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে দুভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে
আচ্ছা, লাল কালি কি দেখতে পাওয়া যাচ্ছে? একবার চেক করে নিতাম। হ্যাঁ, ওকে। তো এক হচ্ছে হোমোস্ফিয়ার, আর এক হচ্ছে হেটেরোস্ফিয়ার। তাহলে রাসায়নিক গঠন অনুসারে আমরা বায়ুমণ্ডলকে দুটি ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে এক হচ্ছে হোমোস্ফিয়ার, আর এক হচ্ছে হেটেরোস্ফিয়ার। এবারে হোমোস্ফিয়ার এবং হেটেরোস্ফিয়ার এই দুটো যে স্তর রয়েছে, এই স্তরের মধ্যে দু তিনটে জিনিস আমরা মাথায় রাখবো। ঠিক আছে? কি কি মাথায় রাখবো? যে এক, হোমোস্ফিয়ার কথার মানে হোমোস্ফিয়ার আর এক নাম কি, বা হোমোস্ফিয়ার কথার মানে কি? দেখো, হোমো কথার মানে হচ্ছে সম, বা সমান বা সম। ঠিক আছে? আর স্ফিয়ার কথার মানে হচ্ছে মন্ডল। ঠিক আছে? তাহলে হোমোস্ফিয়ার কথার মানে কি হলো? সমমণ্ডল। এইটার যে হোমোস্ফিয়ার রয়েছে, এটা ভূপৃষ্ঠ থেকে কতটা উচ্চতা পর্যন্ত রয়েছে? তো ভূপৃষ্ঠ থেকে প্রায় 88 কিলোমিটার পর্যন্ত উচ্চতা এর। ঠিক আছে? হোমোস্ফিয়ার উচ্চতা ভূপৃষ্ঠ থেকে প্রায় 88 কিলোমিটার পর্যন্ত। তৃতীয় 3 নম্বর জিনিস আমরা যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে যে বায়ুর মিশ্রণ সমসত্ব অবস্থায় থাকে। এই যে সমসত্ব, এটা তো নতুন ওয়ার্ড। এটার মানে কি আমি আগে বুঝাচ্ছি। ঠিক আছে? তাহলে হোমোস্ফিয়ার আমরা একটা জিনিস মাথায় রাখবো যে এর আরেক নাম কি, সমমণ্ডল। ভূপৃষ্ঠ থেকে প্রায় 88 কিলোমিটার পর্যন্ত উচ্চতা থাকে। মানে এটা যদি এটা যদি ভূপৃষ্ঠ হয়, ঠিক আছে, এখানে ধর একজন দাঁড়িয়ে আছো তোমাদের মধ্যে কেউ, তাহলে ভূপৃষ্ঠ থেকে প্রায় 88 কিলোমিটার পর্যন্ত এই যে উচ্চতা কত, এটা প্রায় 88 কিলোমিটার। ঠিক আছে? এই যে এরিয়াটা রয়েছে, এই জায়গাটা, এটা হচ্ছে হোমোস্ফিয়ার। ঠিক আছে? আর তৃতীয় জিনিস আমরা কি জানলাম? যে বায়ুর মিশ্রণ সমসত্ব অবস্থায় রাখে। এবার সমসত্ব কি সেটা আমি একটু একটু পরে বুঝাচ্ছি। একটু ধৈর্য ধরো, আগে হেটেরোস্ফিয়ারটাকে দেখে নিই। আর এই যে হোমোস্ফিয়ারের মানে সমমণ্ডল কেন বলা হয় সেটাও তোমরা বুঝতে পারবে। তো হেটেরোস্ফিয়ারের আমরা কি মাথায় রাখবো? হেটেরো কথার অর্থ হচ্ছে বিষম বা অসমান, আর স্ফিয়ার কথার অর্থ হচ্ছে মণ্ডল। আচ্ছা, স্পেলিং যদি একটু ভুলভাল হয়ে যায় তাহলে ভুলচুক মাপ, হ্যাঁ? তো বিষমমণ্ডল। দ্বিতীয় জিনিস আমরা কি মাথায় রাখবো? যে উচ্চতা, দেখো 88 পর্যন্ত তো হোমোস্ফিয়ার, তাই না? ভূপৃষ্ঠ থেকে 88 পর্যন্ত এটা ভূপৃষ্ঠ ছিল, এখান থেকে 88 পর্যন্ত তো হচ্ছে হোমোস্ফিয়ার। ঠিক আছে? তাহলে 88 থেকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত হচ্ছে কি, হেটেরোস্ফিয়ার। ঠিক আছে? 88 পর্যন্ত হোমোস্ফিয়ার, এবার 88-র পরে যা আছে সবই তো হেটেরোস্ফিয়ার। ঠিক আছে? তো আরেক নাম দেখলাম বিষমমণ্ডল, উচ্চতা দেখলাম। 3 নম্বর জিনিস দেখবো যে আচ্ছা হোমোস্ফিয়ারে কি ছিল? 3 নম্বর পয়েন্ট, বায়ুর মিশ্রণ সমসত্ব অবস্থায় থাকে। এখানে কি হবে? যে বায়ুর মিশ্রণ অসমসত্ব অবস্থায় থাকে। দেখো, এবারে তোমাদের বুঝাই যে এই যে সমসত্ব অসমসত্ব আমি যে বকছি, এগুলোর অ্যাকচুয়াল মানে কি। ঠিক আছে? উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। ধরো তোমরা একটা মাঠে গেলে, একটা মাঠ আছে, ওই মাঠে তোমরা গেলে, এবার এই মাঠে দেখছো কোথাও কোথাও বড় বড় ঘাস আছে,
কোথাও বড় বড় ঘাস আছে, ঠিক আছে, কোথাও বড় বড় ঘাস আছে, কোথাও দেখলে একটু ছোট ছোট ঘাস আছে, আর কোথাও দেখলে যে ঘাস নেই। মানে একটাই মাঠ, কোথাও বড় বড় ঘাস আছে, কোথাও ছোট ছোট ঘাস আছে, কোথাও ঘাস নেই। তাহলে এই যে মাঠে ঘাসের যেটা পরিমাণ, ঠিক আছে, সেটা কিন্তু অসম সত্য। মানে কি, সব জায়গাতে সমান নেই, কোথাও বড় বড় আছে, কোথাও ছোট ছোট আছে, কোথাও নেই, মানে ঘাস সব জায়গাতে সমান নেই। তো এটাকে আমরা বলবো অসম সত্য, ঠিক আছে। সমসত্ব কি তাহলে, যে দেখো এই মাঠটাতে সব জায়গাতেই হয়তো বড় বড় ঘাস আছে, কিংবা পুরো মাঠে ছোট ছোটই ঘাস আছে, কিংবা পুরো মাঠেই ঘাস নেই, ঠিক আছে। যদি সমান থাকতো, হয়তো সব জায়গাতেই বড় বড় ঘাস, তাহলে আমরা ওটাকে সমসত্ব বলতাম, কিংবা সব জায়গাতে ছোট ছোট ঘাস, তাহলে সেটাকে আমরা সমসত্ব বলতাম, কিংবা পুরো মাঠে ঘাস নেই, তাহলে ওটাকে সমসত্ব বলতাম, মানে সব জায়গায় সমান থাকবে, ঠিক আছে। এখানে বলছে বায়ুর মিশ্রণ সমসত্ব অবস্থায় থাকে, এর মানে কি, যে বায়ুর যে মিশ্রণ আছে, বায়ুতে যে উপাদানগুলো আছে, মানে যে গ্যাসগুলো আছে, ঠিক আছে, সেগুলো সব জায়গাতে সমান থাকবে, ঠিক আছে। ওই জন্য এটাকে সমসত্ব বলা হচ্ছে, হোমোস্ফিয়ার। আর হেটেরোস্ফিয়ারের ক্ষেত্রে কি হয়, যে বায়ুর মিশ্রণ অসমসত্ব অবস্থায় থাকে। এর মানে কি, যে বায়ুর মধ্যে যে উপাদানগুলো আছে, গ্যাসীয় উপাদানগুলো আছে, সেগুলো সব জায়গাতে সমান থাকবে না, ঠিক আছে। কোথাও দেখবো যে তোমার নাইট্রোজেন স্তর রয়েছে একটা, কোথাও দেখবো যে পারমাণবিক অক্সিজেন রয়েছে, ঠিক আছে, অক্সিজেনের স্তর রয়েছে, কোথাও দেখবো হাইড্রোজেনের স্তর রয়েছে, ঠিক আছে। তো এই তিনটে পয়েন্ট আমরা যদি মাথায় রাখি হোমোস্ফিয়ার এবং হেটেরোস্ফিয়ারের ব্যাপারে, তাহলে কিন্তু ইনাফ, ঠিক আছে। রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের ভাগ আমরা জেনে গেলাম, এর চেয়ে বেশি আমাদের আর কিছু মাথায় রাখার দরকার নেই। এরপরে আরেকটা জিনিসের ভিত্তিতে আমি বলেছিলাম যে বায়ুমণ্ডলকে ভাগ করা যায় কিসের ভিত্তিতে, উষ্ণতার তারতম্য অনুসারে, ঠিক আছে, বা উষ্ণতার ভিত্তিতে আমরা বায়ুমণ্ডলকে আরেক ভাবে ভাগ করতে পারি। ব্যাপারটা হচ্ছে, তবে এটা মুছে দিই, স্ক্রিনশট না হচ্ছে তাহলে নিয়ে নাও। দেখো, উষ্ণতার তারতম্য অনুসারে, আচ্ছা, আজকে মানে এটা যদি আলোচনা করতে চাই তাহলে অলরেডি আধ ঘন্টার মতো লেগে যাবে, ঠিক আছে। তো উষ্ণতার তারতম্য অনুসারে আমরা ছ ভাগে ভাগ করতে পারি বায়ুমণ্ডলকে। কি কি ভাগ করতে পারি, বাস এটা বলে আমি রেখে দেবো, ঠিক আছে। আজকে আর আমরা বেশি পড়বো না। তো উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের ভাগ এতটা লিখলাম না। তো দেখো, উষ্ণতার তারতম্য অনুসারে আমরা ছ ভাগে ভাগ করতে পারি। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, সেকেন্ড হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তিন নম্বর হচ্ছে মেসোস্ফিয়ার, চার নম্বর হচ্ছে থার্মোস্ফিয়ার, এক সেকেন্ড, পাঁচ নম্বর হচ্ছে এক্সোস্ফিয়ার, এবং লাস্ট ছয় নম্বর ম্যাগনেটোস্ফিয়ার, ঠিক আছে। তো উষ্ণতার তারতম্য অনুসারে বলতে কি, যে বায়ুমণ্ডলের কোন জায়গাতে কেমন উষ্ণতা থাকবে সেটার ভিত্তিতে আমরা বায়ুমণ্ডলকে ছটি ভাগে ভাগ করে দিয়েছি, ঠিক আছে। এক হচ্ছে ট্রপোস্ফিয়ার, দ্বিতীয় হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তৃতীয় মেসোস্ফিয়ার, চতুর্থ হচ্ছে তোমার থার্মোস্ফিয়ার, তারপরে হচ্ছে এক্সোস্ফিয়ার,
অ্যান্ড লাস্ট ম্যাগনেটোস্ফিয়ার। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা এগুলোর ডিটেলস আলোচনা করব না। ঠিক আছে, যেটা পার্ট 2 আসবে সেখানে আমরা এগুলোর পোস্টমর্টম করব মানে ডিটেলসে জানবো। ঠিক আছে, তাহলে আর হ্যাঁ, এটা ডিটেলস করব। তারপরে আমরা পরিচলন স্রোত কাকে বলে সেটা জানবো, ঝড় কিভাবে সৃষ্টি হয় সেটা জানবো, আর যদি সময় বাঁচে তাহলে আমরা ওজোন স্তরের ব্যাপারেও জানবো। তাহলে আজকে এখানে শেষ করছি। ঠিক আছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যদি ভালো লাগে তো, অ্যান্ড আমাদের সঙ্গে জুড়ে থেকো। তাহলে টাটা।